হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু আমাদের গুগল মিটে ক্লাসটা হয়েছিল, তাই আমি আপনাদেরকে আলাদা করে রেকর্ড করে দিচ্ছি আজকের লেকচারটা। আই হোপ ইট উইল বি হেল্পফুল ফর ইউ। লাস্ট ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টিংয়ের স্ট্যান্ডার্ডগুলো পড়েছিলাম। অ্যাকাউন্টিংয়ের কিছু গাইডলাইন, রুলস এবং প্রিন্সিপাল নিয়ে কথা বলেছিলাম, যেগুলো একটা বোর্ড অফ গভর্নমেন্ট বা রেগুলেটরি বোর্ড সেট করে, যেটা কিনা অ্যাকাউন্টিংয়ের পলিসি এবং প্র্যাকটিসগুলোর জন্য একটা ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। আমরা বলেছিলাম দুইটা স্ট্যান্ডার্ডের কথা, একটা হচ্ছে গ্যাপ আর একটা হচ্ছে আইএফআরএস। গ্যাপটা মেইনলি ফলো করে ইউএসএ এবং এটা হচ্ছে রুল বেসড, আর এটা প্রণয়ন করেছে এফএএসবি। আর আইএফআরএস হচ্ছে প্রিন্সিপাল বেসড, আর এটা প্রণয়ন করেছে আইএএসবি। আর আইএফআরএস নর্মালি নন ইউএসএ যে কান্ট্রিগুলো তারা ফলো করে। রুল বেস বিষয়টা হচ্ছে যখন আমাদের কিছু হার্ড অ্যান্ড ফাস্ট রুল থাকে, মানে যেখানে আমাদের নির্দিষ্ট একটা স্ট্যান্ডার্ড দেয়া থাকে, এর বাইরে আমাদের যাওয়া যায় না। আর আইএফআরএস হচ্ছে প্রিন্সিপাল বেস, সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো একদম মাত্রা দেয়া থাকে না, হয়তো আমাদের কোনো এক নির্দিষ্ট স্ট্যান্ডার্ড দেয়া থাকে না, কিন্তু আমাদের ফ্লেক্সিবিলিটির সুযোগ থাকে, যেই মাত্রার মধ্যে আমরা কি করতে পারি, আমাদের নিজস্ব স্ট্যান্ডার্ডগুলোকে সেট করে নিতে পারি। গ্যাপের দুটো মেজারমেন্ট প্রিন্সিপালের কথা বলেছিলাম, একটা হচ্ছে হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপালে আমরা দেখেছি যে অ্যাসেটগুলোকে কস্ট প্রাইসে লিপিবদ্ধ করা হয়, মানে অ্যাসেটগুলো কিনতে যে প্রাইসটা লেগেছিল সেই প্রাইসে লিপিবদ্ধ করা হয়। আর ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল মানে হচ্ছে একটা নির্দিষ্ট দিনে আমরা অ্যাসেট এবং লায়াবিলিটিগুলোকে রেকর্ড করে থাকি তাদের ফেয়ার ভ্যালুতে। ফেয়ার ভ্যালুটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় বায়ার এবং সেলার তারা মার্কেট ভ্যালুটাকে বেইজ রেখে, মানে মার্কেটে যেই দামটা এখন আছে সেইটাকে বেইজ রেখে নিজের একটা নির্দিষ্ট একটা দাম সেট করে। এটা হতে পারে বাড়তেও পারে, কমতেও পারে। তো এটা নর্মালি ওঠানামা করে, যেমন শেয়ার বাজারে ওঠানামা করে, সেই ধরনের ভ্যালুটাকে আমরা বলছি ফেয়ার ভ্যালু প্রিন্সিপাল। আচ্ছা, আজকে যে টার্মগুলো আমরা বেসিক যে অ্যাকাউন্টিং টার্মগুলো শিখবো সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, যেটা একটা প্রতিষ্ঠান নিজের পজিশন আর কি, একটা মনিটারি পজিশন। প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সম্পদ থাকে। প্রতিষ্ঠান তাদের পণ্যগুলো ছাড়াও প্রতিষ্ঠান অনেক ধরনের সম্পদ ক্রয় করে। যে কোনো প্রতিষ্ঠান শুরু করার আগে তাদের কিছু সম্পদের প্রয়োজন হয়। এই ধরনের সম্পদগুলোকে দুই ভাগে মেইনলি ভাগ করা যায়, একটা হচ্ছে নন কারেন্ট বা ফিক্সড অ্যাসেট, আরেকটা হচ্ছে কারেন্ট বা শর্ট টার্ম অ্যাসেট। ফিক্সড অ্যাসেট মানে হচ্ছে যেই সম্পদগুলো আমরা একটু দীর্ঘদিন ব্যবহারের জন্য কিনে থাকি, যেগুলোকে আমাদের এক বছরের মধ্যে টাকায় কনভার্ট করার কোনো ইচ্ছে নেই, সে ধরনের অ্যাসেটগুলোকে আমরা বলছি লং টার্ম বা নন কারেন্ট বা ফিক্সড অ্যাসেট, তিনটা নামে ডাকা যায় ওকে। আর কারেন্ট অ্যাসেটটা হচ্ছে যেটাকে আমরা বলছি যে আমরা এক বছরের মধ্যে তাকে টাকায় কনভার্ট করে ফেলার চিন্তাভাবনা করছি, যেগুলোকে আমরা খুব সহজেই টাকায় কনভার্ট করতে পারি, সেই ধরনের অ্যাসেটগুলোকে আমরা বলছি কারেন্ট অ্যাসেট। এছাড়া আরও একটা ভাগ আছে, সেটা হচ্ছে ফিক্সড অ্যাসেটকে আমরা আরও দুই ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে কিছু সম্পদ আমরা ধরতে পারি, মানে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, আবার কিছু সম্পদ আমরা কি করতে পারি না, টাচ করতে পারি না। যেগুলোকে আমরা টাচ করতে পারি বা ধরতে পারি, যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, তাদেরকে আমরা বলছি ট্যানজিবল অ্যাসেট। আর যাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই তাদেরকে আমরা বলছি ইনট্যানজিবল অ্যাসেট বা অস্পর্শনীয় সম্পদ, তাদেরকে আমরা ধরতে পারি না। কী ধরনের এরকম কিছু উদাহরণ তাহলে দেখি চলেন। এখানে একটা ডেফিনেশন দেয়া আছে, কারেন্ট অ্যাসেট ভার্সেস নন কারেন্ট অ্যাসেট একটা ডেফিনেশন বলেছে। এটা একটু আগেই বলেছিলাম যে কারেন্ট অ্যাসেটগুলো হচ্ছে যেগুলোকে আমরা উইদিন 1 ইয়ার, আমরা এক বছরের মধ্যে যেগুলোকে আমরা কি করে ফেলবো, ক্যাশে কনভার্ট করে ফেলবো। আর নন কারেন্ট বা ফিক্সড অ্যাসেট হচ্ছে যেগুলোকে আমরা কি চিন্তা করছি, যেগুলো আমরা লং টার্ম ধরে ব্যবহার করব, কনসিডার টু বি লঙ্গার টার্ম। আমরা এক বছরের মধ্যে যেগুলোকে কি করব না, ক্যাশে কনভার্ট করব না। আচ্ছা, উদাহরণগুলো তাহলে কি কি ছিল? কারেন্ট অ্যাসেটের উদাহরণগুলো হচ্ছে সারপ্লাস ক্যাশ, যেটা আমার ক্যাশটা আমার হাতে আছে, এই ধরনের ক্যাশটা হচ্ছে আমাদের চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। এছাড়াও বাকিতে বিক্রির ফলে আমাদের কি তৈরি হয়, অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয়, বা আমাদের কোনো দেনাদার সৃষ্টি হয়, যারা আমাকে কি করবে, কিছুদিন পরেই টাকা পরিশোধ করবে বা টাকা দিবে। এই ধরনের মানুষ যারা আছেন তাদেরকে আমরা বলছি অ্যাকাউন্টস রিসিভেবল, বা সেটাকে আমরা বলছি আমাদের স্বল্প মেয়াদি সম্পদ।
এই মানুষগুলো হয়তো আমাদের কিছুদিন পরেই কি করে ফেলবে, টাকা দিয়ে দিবে, তখন আমাদের সেটা কি হয়ে যাবে, ক্যাশ হয়ে যাবে। তার আগ পর্যন্ত তারা আমাদের কারেন্ট অ্যাসেট। আচ্ছা, এছাড়াও ইনভেন্টরি হতে পারে একটা কারেন্ট অ্যাসেট। আমি যদি শর্ট টার্ম মানে অল্প সময়ের জন্য বা 1 বছরের জন্য কোথাও বিনিয়োগ করি, ব্যাংকে ডিপোজিট যদি রাখি আমি, সেটাও হতে পারে আমার কী ধরনের অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। আর এছাড়া আমরা আমাদের পণ্য তৈরির জন্য যে র ম্যাটেরিয়ালগুলো কিনি, যেমন আমরা যদি কোনো বাড়ি বানাই, সে বাড়ির জন্য আমরা ইট সিমেন্ট যদি কিনে থাকি, সেই ধরনের র ম্যাটেরিয়ালসগুলোকে আমরা বলছি আমাদের কারেন্ট অ্যাসেট। আচ্ছা, এবার চলে আসি ফিক্সড অ্যাসেটের উদাহরণগুলো কী কী হতে পারে। আমার যদি একটা গাড়ি থাকে, ভেহিকল, আমার যদি কোনো অফিসের ফার্নিচার থাকে, আমার যদি কোনো মেশিনারিজ থাকে, আমার যদি কোনো বিল্ডিং থাকে, সেগুলোকে আমরা কি বলছি, বা আমার যদি কোনো ল্যান্ড থাকে, সেগুলোকে আমরা বলছি আমাদের ফিক্সড অ্যাসেট, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করে থাকি, অন্তত তো 4-5 বছর বা তারও বেশি 10 বছরের জন্য কি করে আমরা ব্যবহার করি। এর পরের যে অ্যাসেটটা নিয়ে আমরা কথা বলবো, এটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বা অস্পর্শনীয় সম্পদ। যেই সম্পদটার কোনো ফিজিক্যাল সাবস্ট্যান্স নাই, মানে আমরা ধরতে পারছি না, যাদেরকে দেখা যায় না বাহির থেকে, এই ধরনের কোনো সম্পদ যদি আমার থেকে থাকে, তাহলে আমরা তাদেরকে বলবো অস্পর্শনীয় সম্পদ বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। কী ধরনের অ্যাসেট হতে পারে ইনট্যাঞ্জিবল অ্যাসেট? যেমন ব্র্যান্ড ভ্যালু, গুডউইল বা নলেজ, এগুলোকে আমরা বলছি আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ব্র্যান্ড ভ্যালু মানে হচ্ছে যখন একটা পণ্য আমরা কোনো ব্র্যান্ড থেকে কিনি বা ব্র্যান্ড শপ থেকে, লোকাল কোনো জায়গা থেকে না, ব্র্যান্ডেড কোনো জায়গা থেকে কিনি, তখন সেটার একটা আলাদা দাম আমরা পরিশোধ করি, আলাদা একটা ভ্যালু আমরা পরিশোধ করি, সেটাকে আমরা বলছি ব্র্যান্ড ভ্যালু। আর গুডউইল মানে হচ্ছে আমাদের সুনাম, মানে আমরা নির্দিষ্ট কোনো একটা প্রতিষ্ঠান যদি অনেক বছর ধরে চলতে থাকে, তাহলে সেটা যখন আমরা পরবর্তীতে বিক্রি করতে যাই, তখন আমরা সেই প্রতিষ্ঠানের তাদের সম্পদ ছাড়াও আমরা কিছু টাকা বেশি দিয়ে যদি বিক্রি করতে পারি, তাহলে আমরা সেটাকে বলছি আমরা সুনামের জন্য আসলে আমি বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারলাম। আরও এক ধরনের ইনট্যাঞ্জিবল অ্যাসেট হতে পারে নলেজ, যেটাকে আমরা ধরতে পারি না, কিন্তু আমরা কি করতে পারি, ট্রান্সফার করতে পারি। যেমন আমি আমার যেটুকু জানি সেটুকু আপনাদেরকে ট্রান্সফার করছি, এটা এক ধরনের কাইন্ড অফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এছাড়া প্যাটেন্ট বা ট্রেডমার্ক, এগুলো আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেট। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টিংয়ের আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং আর হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। আমরা অ্যাকাউন্টিং মূলত যখন হিসেবগুলো রাখি, তখন আমরা দুইভাবে রাখতে পারি। এইদার আমরা সেগুলোকে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং আন্ডারে রাখতে পারি, অথবা আমরা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংয়ের আন্ডারে রাখতে পারি। তাহলে দুটো পদ্ধতির দুইটা প্রিন্সিপাল আছে, দুটো প্রিন্সিপাল দুজন ফলো করে। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংয়ে যেটা ফলো করা হয় তা হচ্ছে একটা ইনকাম তখনই শুধুমাত্র আমি রেকর্ড করব যখন ক্যাশ টাকাটা আমার হাতে আসবে, অথবা একটা এক্সপেন্স আমি শুধু তখনই রেকর্ড করব যখন আমি এই এক্সপেন্সের জন্য টাকাটা দিয়ে দিব। একদম সহজ করে বলতে গেলে, যখন প্রতিষ্ঠানের টাকা আসবে বা টাকা চলে যাবে, তখন শুধুমাত্র আমি যদি ট্রানজ্যাকশনগুলোকে রেকর্ড করি, তাহলে সেটা হচ্ছে আমি ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংটা ফলো করলাম। আর অন্যদিকে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংয়ের মূলনীতি বা স্ট্যান্ডার্ড হচ্ছে যে আমি টাকা প্রতিষ্ঠানে আসুক বা না আসুক, আসলে তো করবই, না আসলেও করব। কিভাবে করব? যদি ইনকামটা আমি আর্ন করি, মানে আমি বাকিতে বিক্রি করলাম, বাকিতে বিক্রি করে আমি কি করলাম, তাদের কাছ থেকে টাকাটা এখনও পাইনি, কিন্তু তারপর আমি কি করে ফেলবো, রেকর্ড করে ফেলবো বা লিখে ফেলবো। এটাকে বলছি আমরা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। অ্যাট দ্য সেম টাইম আমি কোনো একটা খরচ করে ফেলেছি, ধরেন আমি একটা ফার্নিচার কিনে ফেলেছি, কিন্তু সেটার জন্য আমি এখনও কি করি নাই, টাকাটা পে করি নাই। যার কাছ থেকে ফার্নিচারটা কিনেছি তাকে আমি বাকি বলেছি, বাকি পরে দিব। তো এই যে আমি যখন ফার্নিচারটা কিনে ফেলেছি, খরচটা যদি করে ফেলেছি যেহেতু, কিন্তু টাকাটা এখনও দেই নাই, তখনও কি করবে, অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এটাকে কি করবে, রেকর্ড করবে। এর জন্য সে কি করবে, এইদার অ্যাকাউন্টস পেয়েবল তৈরি করবে অথবা অ্যাকাউন্টস রিসিভেবলটা তৈরি করে তারপর আমার সাথে সে কী করবে, এটা রেকর্ডিংটা ফলো করবে। এখানে কিছু এক্সাম্পল আছে, আমি কিছু এক্সাম্পলের কথা ক্লাসে বলেছিলাম যে আমরা যদি একটা মেশিনারিজ, প্রথম এক্সাম্পলটার কথা বলেছিলাম, ধরে নাও যে তুমি একটা মেশিনারিজ কিনেছো 5,000 টাকায়, ক্যাশ পে করেছো অক্টোবরের 1 তারিখে, যেদিন কিনেছো সেদিনই ক্যাশ টাকা দিয়ে দিয়েছো, তাহলে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং কী করবে, এটা সেদিনই রেকর্ড করে ফেলবে, এবং অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংও সেদিনই রেকর্ড করে ফেলবে। সেকেন্ড ট্রানজ্যাকশনটাতে চলে আসি, তাহলে ধরে নাও তুমি একটা মেশিন 5,000 টাকায় কিনেছো, কিন্তু সেদিন কি করনি, টাকাটা পে করনি,
অক্টোবরের 1 তারিখে তুমি টাকা পে করোনি, তখন কি করবে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং? এটাকে রেকর্ড করবে না, যেহেতু কোনো টাকা তার প্রতিষ্ঠান থেকে যায়নি, সো সেটা কি করবে না, রেকর্ড করবে না। কিন্তু অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং সে কী করবে, সে রেকর্ড করবে এবং একটা দায় সৃষ্টি করবে। যেহেতু কি হয়নি, টাকাটা এখনও দেয়া হয়নি, তার মানে হচ্ছে আমাদের একটা দায় সৃষ্টি হয়েছে। এই দায়টার নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল শব্দটার সাথে পের সম্পর্ক, মানে দিতে হবে। পেয়েবল মানে হচ্ছে ভবিষ্যতে আমাকে দিতে হবে, এরকম একটা দায় সে সৃষ্টি করে বলবে যে এটাকে রেকর্ড করে ফেলো। থার্ড যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম সেটা হচ্ছে, ধরে নাও তুমি ক্লাসে কী করেছো, তুমি একটা মেশিনারিজ কিনেছো, যেটা 2 তারিখে কিনেছিলে, সেই মেশিনারিজটা তো বাকিতে কিনেছিলে, এখন তুমি অক্টোবরের 3 তারিখে এসে কী করলে, সেটার জন্য পে করলে। এখন এক ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং সে কী করবে, এটাকে রেকর্ড করে ফেলবে, যেহেতু ক্যাশ টাকা চলে গিয়েছে। আর অন্যদিকে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং কী করবে, সে যেহেতু একটা দায় সৃষ্টি করেছিল 1 তারিখে, সেটাকে কী করবে 3 তারিখে মুছে ফেলবে। সেই দায়টাকে সে ক্লিয়ার করে দিবে, বলবে দায়টা এখন কমে গিয়েছে, আমার এখন আর দায় নাই। এই হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং আর অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংয়ের মধ্যে পার্থক্য। আমরা নর্মালি অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংটা ফলো করি, আমরা নর্মালি ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংটা ফলো করি না। আচ্ছা, এরপরে আমরা যেটা বলেছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল ভার্সেস অ্যাকাউন্টস পেয়েবল। আমরা যখন ধারে বিক্রি করি, ধারে বিক্রি মানে হচ্ছে ক্রেডিট সেল, যখন আমরা কোনো ক্রেডিট সেল করি বা আমরা যদি ধারে বিক্রি করি, তাহলে কি হয়, আমরা টাকাটা পাবো কারো কাছ থেকে, এখনও পাইনি, যার কাছ থেকে পাবো তার তো একটা নাম আছে, তাই না? সেই মানুষটার নাম বা সেই অ্যাকাউন্টসটার নাম হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, মানে ভবিষ্যতে আমি তাদের কাছ থেকে টাকাটা পাবো। এই যে ভবিষ্যতে পাবো, সেটা কবে পাবো আমি জানি না, ধরে নিচ্ছি এই মাসের মধ্যে বা এই বছরের মধ্যেই পাবো, নিশ্চয়ই এই বছরের মধ্যেই পাবো, আমরা পরবর্তী বছর নিশ্চয়ই ওয়েট করব না। তো এই যে 1 বছরের মধ্যে যেহেতু আমি টাকাটা পাবো, তাহলে আমি কি চিন্তা করছি, এটা একটা শর্ট টার্ম অ্যাসেট বা একটা স্বল্প মেয়াদি আমার জন্য একটা সম্পদ। অন্যদিকে আমি যখন ধারে ক্রয় করি, ধারে ক্রয় করলে আমার কি হয়, আমার জন্য অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হয়, মানে হচ্ছে আমার জন্য একটা দায় সৃষ্টি হয়। ক্রয় করলে আমাকে কি করতে হয়, টাকা দিতে হয় কিছু কিনলে, তো টাকা দিতে হলে তো আমি এখন তো টাকা দিচ্ছি না, পরে দিব, পরে দিলে কি হলো, আমার একটা দায় থেকে গেল, সেই দায়টার নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এটা আমার একটা শর্ট টার্ম লায়াবিলিটি বা একটা স্বল্প মেয়াদি একটা দায় আমার জন্য। আচ্ছা, তাহলে একটু যদি রিভিউ করি, আমরা যেটা বলছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ মানি owed by a customer or a client to a business after the goods or service has been delivered or used. আমরা যে গুডস অর সার্ভিসটা দিয়েছি, মানে বিক্রি করেছি বা কোনো সেবা দিয়েছি, এর ফলে কি হয়েছে, আমাদের কাস্টমার আমাদেরকে ভবিষ্যতে যে টাকাটা দিবে কিন্তু এখনও দেয়নি, সেটার জন্য তাদেরকে আমরা বলছি অ্যাকাউন্টস রিসিভেবল, বা তারা আমাদের কাছ থেকে টাকাটা আমাদেরকে ভবিষ্যতে দিবে। অন্যদিকে আমরা যখন কোনো সার্ভিস কারো কাছ থেকে নেই বা কোনো পণ্য কারো কাছ থেকে ক্রয় করি, ক্রয় করার ফলে ধারে যদি সেটা হয়, তাহলে সেটা কি করতে হয়, আমাদেরকে ভবিষ্যতে দিতে হয়। এই ধরনের দায়কে আমরা বলছি অ্যাকাউন্টস পেয়েবল। আর অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং পড়েছি, ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং পড়েছি। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংটার মানে হচ্ছে যখন শুধুমাত্র আমি ক্যাশটাকে রিসিভ করি অথবা ক্যাশটা পে করি, তখন যদি আমি আমার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোকে রেকর্ড করি, সেটাকে আমরা বলছি ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। আর অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংয়ের মূলনীতি হচ্ছে তুমি ক্যাশ পাও বা না পাও, পেলে তো করবেই ভালো কথা, না পেলেও তোমার যদি কোনো ধারে কেনা বেচা হয়ে থাকে, তোমার ইনকাম যদি আর্নড হয়ে থাকে, তোমার এক্সপেন্স যদি ঘটে থাকে, সেটার জন্য তুমি পে করে থাকো আর না করে থাকো, তুমি কি করে ফেলবে, সেটা রেকর্ড করে ফেলবে। আচ্ছা, এরপর আমরা শিখেছি অ্যাসেট কি, অ্যাসেটের প্রকারভেদ শিখেছি, 2 ধরনের অ্যাসেটের কথা বলেছি, কারেন্ট আর ফিক্সড। আরেকটা উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেট বা ইনট্যানজিবল অ্যাসেট, দুটোর কথা বলেছি। একটা হচ্ছে স্পর্শ করা যাবে, আরেকটা হচ্ছে স্পর্শ করা যাবে না। আচ্ছা, একটু আগে আমরা বলছিলাম অ্যাকাউন্টস পেয়েবল আর রিসিভেবলের কথা। এই যে অ্যাকাউন্টস রিসিভেবল, যাদের কাছ থেকে আমি টাকা পাবো ভবিষ্যতে, তারা যদি কেউ কখনো আর টাকাটা না দেয় বা সন্দেহ যদি আমি করে থাকি এরা টাকাটা নাও দিতে পারে, তাহলে সেরকম মানুষগুলোকে আমরা বলছি ডাউটফুল ডেপ্ট বা সন্দেহজনক এক ধরনের আমার জন্য এটা ঋণ। তো এই সন্দেহজনক ঋণটা কখনো কখনো কি হয়ে যায়,
ব্যাড ডেপ্ট হয়ে যায় বা কুঋণ হয়ে যায়, খারাপ ঋণ হয়ে যায়, যেটা আর কখনোই কি করা যায় না, টাকাটা তার কাছ থেকে আর কখনোই পাওয়া যায় না। তখন সেটাকে আমরা কি করি, আমাদের এই যে সম্পদ যেটা ছিল সেটা একটু কমিয়ে ফেলি। তখন বলি যে এই মানুষগুলোর কাছ থেকে আমি আর টাকা পাবো না, তাহলে এই টাকাটা আমার আশা ছেড়ে দিতে হবে। তখন সেটাকে আমরা বলছি ব্যাড ডেপ্ট বা কুঋণ। আচ্ছা, এরপরে যে টার্মগুলো সেটা হচ্ছে ব্যাড ডেপ্টটা হচ্ছে যেটা বললাম যে একটা লোন যেটা আউটস্ট্যান্ডিং আছে এবং এটা আর কখনোই রিকভার করা যাবে না, এবং এটাকে কি করতে হবে, রিটেন অফ বা মুছে ফেলতে হবে বা এটাকে কমিয়ে ফেলতে হবে। আর বিজনেস এন্টিটি হচ্ছে একটা বিজনেসের লিগাল স্ট্রাকচার বা সত্তা। আমরা অ্যাকাউন্টিংয়ে সাধারণত বিজনেস সত্তাকে আলাদা করে চিন্তা করি, মানে একটা ওনার থেকে বিজনেস সত্তাটা সবসময় আলাদা, এবং বিজনেসটাকে এমনভাবে চিন্তা করা হয় যেটা আজীবন চলতে থাকবে, চলমান মানে থাকবে সব সময়। আর বন্ডস পেয়েবল হচ্ছে যখন আমরা কোনো একটা কিছু পে করার জন্য একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, ফিক্সড অ্যামাউন্ট ম্যাচুরিটিতে পে করার জন্য যখন আমরা একসাথে প্রমিস করি যে আমি এই টাকাটা ম্যাচুরিটিতে পে করব। অনেক সময় কি করে গভর্নমেন্ট, তার যদি কোনো টাকা প্রয়োজন হয় সেরকম বন্ড ইস্যু করে, মানুষ বন্ডগুলো কিনে নেয়, গভর্নমেন্ট বলে যে তোমাকে এই টাকাটা আমি এককালীন পরিশোধ করব। তো মানুষ কেন কেনে এই বন্ডসগুলো? কিনে কারণ হচ্ছে একটা সুদ পাওয়া যায় প্রতি মাসে মাসে বা একটা নির্দিষ্ট সময় পর পর একটা সুদ পাওয়া যায়। যে বন্ডটা ইস্যু করে তার জন্য বন্ডস পেয়েবলটা কি এক ধরনের দায়, যেটা ভবিষ্যতে তাকে কি করে ফেলতে হবে, পরিশোধ করে দিতে হবে। ঠিক আছে, এই বন্ডস পেয়েবল থেকে যে সুদটা হয় সেটাও দায়, সেই সুদটাও তো তাকে দিতে হবে, তাই না? আচ্ছা, এরপরে আসি বিল্ডিং। বিল্ডিং মানে হচ্ছে একটা ফিক্সড অ্যাসেট, যেটা আমাদের ওই প্রতিষ্ঠানটা, যেটা যদি কোনো বিল্ডিং থাকে, তার নিজস্ব কোনো বিল্ডিংয়ের উপর সে যদি প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে থাকে, বা তাদের যদি অন্য কোথাও যদি কোনো এরকম কোনো স্ট্রাকচার থেকে থাকে, তাহলে সেটা তাদের জন্য একটা সম্পদ, দীর্ঘমেয়াদী একটা সম্পদ। আর ক্যাশ তো আমরা বুঝি সবাই, ক্যাশ হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট বা স্বল্পমেয়াদী চলতি সম্পদ, যেটা আমাদের ব্যালেন্স শিটে আমরা দেখিয়ে থাকি, এবং এটা সাধারণত কেনাবেচার সাথে সম্পর্কযুক্ত, খরচের সাথে বা রেভিনিউর সাথে কী হয়, আমাদের ক্যাশ বাড়ে কমে। আর কমন স্টক হচ্ছে এক ধরনের সিকিউরিটি, যে এক্সচেঞ্জ আমাদের যেই সিকিউরিটিটা রিপ্রেজেন্ট করে আমাদের কর্পোরেশনের ওনারশিপ। মানে হচ্ছে আমার প্রতিষ্ঠান যদি আমি পাবলিকলি ট্রেডেড কোম্পানি হই, তাহলে আমি কিছু শেয়ার ইস্যু করতে পারি। শেয়ার ইস্যুর মধ্যে এক ধরনের স্টক বা শেয়ার হতে পারে কমন স্টক, যেই স্টকটা নর্মালি আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য কোনো মূলধন প্রয়োজন হলে এগুলো ইস্যু করে আমরা কি করতে পারি, মূলধন কালেক্ট করতে পারি। এখন মূলধনের কথা যেহেতু আসলো, তাহলে চলে আসে আবার ক্যাপিটাল আর মূলধন একই কথা। এটা হচ্ছে কোনো ক্যাশ হতে পারে, বা কোনো গুডস হতে পারে, বা কোনো ধরনের ফার্নিচার হতে পারে। মানে প্রতিষ্ঠান শুরু করার সময় একজন মালিক বা শেয়ার হোল্ডার যা কিছু প্রতিষ্ঠানে নিয়ে আসে বা বিজনেসে নিয়ে আসে, ব্যবসায় নিয়ে আসে, সেগুলোই হচ্ছে ক্যাপিটাল। এর পরবর্তীতে যা কিছু আনে সেগুলোকে বলছি অ্যাডিশনাল ক্যাপিটাল বা অতিরিক্ত মূলধন। আচ্ছা, আমরা ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং পড়েছি। আর ক্যাশ ফ্লো মানে হচ্ছে প্রতিষ্ঠানের ভেতরে বিভিন্ন সময় ক্যাশ যাওয়া আসা করছে, মানে ক্যাশ কখনো আসছে কখনো যাচ্ছে। তো এই যে বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে আমাদের একটা সার্টেন পিরিয়ডে যে ক্যাশ ফ্লোটা হয়, সেটাই হচ্ছে আমাদের বিজনেসের একটা আর্থিক চিত্র বা একটা ক্যাশের নগদ চিত্রটা তুলে ধরে। ঠিক আছে, এরপরে বলছি কস্টটা মানে হচ্ছে একটা মনিটারি ভ্যালু, যে কোনো কিছুর ক্রয় মূল্য বা যে কোনো কিছুর খরচ, এটাকে আমরা বলছি কস্ট হচ্ছে এক্সপেন্ডিচারের একটা মনিটারি ভ্যালু। আমরা হতে পারে কখনো র ম্যাটেরিয়ালের জন্য কস্ট করি, কখনো সাপ্লাই, যেমন একটা পণ্য আমরা কিনলাম, কেনার সময় একটা খরচ হলো, প্যাকেজিংয়ের সময় একটা খরচ হলো, ডেলিভারির সময় একটা খরচ হলো, সেটাকে গুদাম ঘরে রাখতে একটা খরচ হলো। এই কিছু সবগুলো খরচের মধ্যে কিছু খরচ হচ্ছে ফিক্সড কস্ট, আবার কিছু খরচ হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। মানে হচ্ছে কিছু খরচ পণ্যের সাথে সাথে ফিক্সড থাকে, মানে চেঞ্জ হয় না। যেমন একটা গুদাম ঘরের ভাড়া, সেই গুদাম ঘরটাতে বা সেই স্টোরেজটাতে আমি যত পণ্যই রাখি না কেন, ভাড়া কখনোই বাড়বে না। আমি যদি একটা পণ্যও রাখি, ভাড়া মাসে 600 টাকা, আবার যদি অনেকগুলো পণ্যও রাখি, তাহলেও কি ভাড়া মাসে 600 টাকাই। এটাকে বলছি আমরা ফিক্সড কস্ট। আর আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট বা ভ্যারি করে যে কস্টগুলো, যেমন একটা পণ্য প্যাকেট করতে, প্রতিটা পণ্য প্যাকেট করতে 1 টাকা খরচ হয়,
তাহলে 10টা পণ্য প্যাকেট করতে 10 টাকা খরচ হবে। এই যে ভ্যারি করছে, পণ্যের সাথে সাথে যে কস্টগুলো বা খরচগুলো ভ্যারি করে সেগুলোকে আমরা বলছি ভ্যারিয়েবল কস্ট। এরপরে আমরা বলেছিলাম কস্ট অফ গুডস সোল্ড, মানে হচ্ছে একটা পণ্য তৈরি করার সময়, উৎপাদন মানে হচ্ছে মানে একটা তৈরি পণ্য বানানোর সময়, আমার প্রতিষ্ঠান যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, যেমন আমার প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে তারা কাপড় উৎপাদন করে, আমি রিসেলার না, আমি সরাসরি কাপড় বানাই বা আমি সরাসরি কম্পিউটার বানাই, এমন যদি হয় উৎপাদনের সাথে জড়িত, তাহলে সেই উৎপাদনের সাথে যেই সকল খরচগুলো হয় সেগুলোকে বলা হয় ডিরেক্ট কস্ট, বা সেগুলোকে আমরা বলি কস্ট অফ গুডস সোল্ড। গুডসটা তো সেল করার জন্য যে খরচগুলো সেগুলোকে আমরা বলছি কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, এরপরে আছে আমাদের ক্রেডিট। ক্রেডিট মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান, আমরা যখন ফিনান্সিয়াল হিসাব করি তখন দুইটা পাশ চিন্তা করি, ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। ক্রেডিট পাশটা মানে হচ্ছে কোনো লায়াবিলিটি যদি বেড়ে যায় তাহলে আমরা সেটাকে ক্রেডিট করি, কোনো খরচ যদি হয় সেটাকে আমরা কি করি, ক্রেডিট করি, আবার কোনো অ্যাসেট যদি কমে যায় তাহলে আমরা সেটাকে কি করি, ক্রেডিট করি। তার মানে হচ্ছে প্রত্যেকটা সম্পদ, প্রত্যেকটা খরচ, প্রত্যেকটা দায়, প্রত্যেকটা রেভিনিউ, এই সব কিছুর একটা ধরন আছে, নির্দিষ্ট একটা বৈশিষ্ট্য আছে, সেটা হয় ডেবিট অথবা ক্রেডিট। এখন কি হবে সেগুলোকে আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে ক্রেডিট আর ডেবিটটা বোঝার জন্য আরেকটু পরে আমরা যখন অ্যাকাউন্টিং ইকুয়েশন শিখব তখন আমরা এটা জানবো। আচ্ছা, ডেবিটটা হচ্ছে, তার মানে সহজ ভাষায় ডেবিটটা হচ্ছে অ্যাসেট যখন বেড়ে যায় তখন আমরা সেটাকে ডেবিট করি। ডেবিট এবং ক্রেডিট দুইটা পাশ বা দুইটা ধরন, দুইটা নেচার। আর যখন আমাদের এক্সপেন্স হয়, প্রতিষ্ঠানে কোনো এক্সপেন্স হয় তখন আমরা সেটাকে ডেবিট করি। আবার লায়াবিলিটি যদি কমে যায় তখন আমরা কি করি, সেটাকে ডেবিট করি। আর লাস্ট ওয়ান হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে কোনো অ্যাসেটের ব্যবহারের ফলে যেই ধরনের ভ্যালু কমে যায়, যেমন আমি একটা ফার্নিচার 10 বছর ব্যবহার করেছি, 10 বছর ধর আমি প্রথমে একটা ফার্নিচার কিনেছি 30,000 টাকা দিয়ে, 10 বছর ব্যবহারের পর আমি ফার্নিচারটা বিক্রি করতে পারবো কত টাকায়, 30,000 টাকা বিক্রি করতে পারবো না, তো ম্যাক্সিমাম 5-6 হাজার টাকা বিক্রি করতে পারবো। এই যে ব্যবহারের ফলে আমার ফার্নিচারের দামটা কমে গেল, এটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন বা অবচয়। মানে ব্যবহারজনিত কারণে যে ক্ষয়গুলো বা যে টিয়ার অফটা হয়েছে একটা ফার্নিচারের বা একটা সম্পদের, সেটাকে আমরা বলছি ডেপ্রিসিয়েশন বা অবচয়। আচ্ছা, এখানে এই চিত্রটাতে ডিআর এবং সিআর মানে ডেবিট এবং ক্রেডিটটাকে সহজভাবে একটু একটা চারকোনা বক্সের মধ্যে বোঝানোর চেষ্টা করেছে। প্রথম দুটো ব্যালেন্স শিটে যায়। ব্যালেন্স শিট মানে হচ্ছে গিয়ে আমাদের সম্পদ এবং দায়গুলো যেখানে থাকে সেটাকে আমরা ব্যালেন্স শিট বলি, যেই রিপোর্টটাতে লেখা থাকে সেটাকে আমরা বলছি আমাদের ব্যালেন্স শিট। তার মানে হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটিগুলোকে আমরা কোথায় নিয়ে যাই, ব্যালেন্স শিটে নিয়ে যাই। ব্যালেন্স শিটেরও দুইটা পাশ থাকে, একটা ডেবিট পাশ, বাম পাশটাকে আমরা ডেবিট করি আর ডান পাশটাকে আমরা ক্রেডিট লিখি। তাহলে ডেবিট পাশে কি লেখা থাকে, ডেবিট পাশে লেখা থাকে অ্যাসেটগুলো, তাই না? আর ক্রেডিট পাশে লেখা থাকে লায়াবিলিটিসগুলো। অন্যদিকে আরও একটা রিপোর্ট আমরা তৈরি করি, সেটাকে আমরা বলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, মানে আয় ব্যয় বিবরণী। একটা হচ্ছে সম্পদের হিসাব, দায়ের হিসাব, আর একটা হচ্ছে আয় আর ব্যয়ের হিসাব। আয় ব্যয়ের হিসাবের মধ্যেও আবার দুইটা পাশ থাকবে, একটা হচ্ছে ডেবিট পাশ আর একটা হচ্ছে ক্রেডিট পাশ। ডেবিট পাশটাতে আমরা লিখি এক্সপেন্সগুলো যখন সেগুলোকে আমরা ডেবিট বা ইনক্রিজ করে দেই, আর ক্রেডিট পাশে আমরা লিখি ইনকামগুলো। তার মানে হচ্ছে এই যে বক্সটা দেখা যাচ্ছে, বক্সটা যদি আমি আলাদা হিসাব করি তার মানে ডেবিট পাশে যায় অ্যাসেটগুলো, ক্রেডিট পাশে যায় লায়াবিলিটিসগুলো, আবার ডেবিট পাশে যায় এক্সপেন্সগুলো, ক্রেডিট পাশে যায় ইনকামগুলো। কিছু এক্সেপশন আছে, সেগুলো আমরা পরে শিখবো, এখনই শিখবো না। এরপরে আমাদের একটা ইন ক্লাস পার্টিসিপেশন ছিল, যেটা আমরা দেখেছিলাম যে আমরা কিছু সম্পদ ক্লাসিফাই করতে বলেছিলাম। এটা আমি এখন বলে দিচ্ছি কোনগুলো কি হবে। প্রথমেই যে সম্পদটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল, এটা আমরা একটা ফানি একটা পিকচার দেওয়ার চেষ্টা করেছি, এটা জাস্ট একটা নর্মাল একটা এক্সাম্পল। তো ধরে নিচ্ছি লোকটার কাছে আমরা টাকা পাই, তাই না? সে আমার হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল, আমি তার কাছে ভবিষ্যতে টাকা পাবো, তার মানে সে হচ্ছে আমার শর্ট টার্ম অ্যাসেট
বা স্বল্পমেয়াদী সম্পদ। এরপরে যে ছবিটা দেখা যাচ্ছে 2 নাম্বার, সেটা হচ্ছে একটা চেক। এটা আমার একটা শর্ট টার্ম অ্যাসেট বা কারেন্ট অ্যাসেট। আমি শর্ট টার্ম বলছি বারবার, শর্ট টার্ম বা কারেন্ট একই কথা। তো এটা হচ্ছে আমার একটা কারেন্ট অ্যাসেট বা চলতি সম্পদ। 3 নাম্বারটি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ল্যান্ড বা জমি। এটা আমার একটা ফিক্সড অ্যাসেট বা একটা স্থায়ী সম্পদ। এটা আমি দীর্ঘদিনের জন্য ব্যবহার করে থাকি একটা জমিকে। 4 নাম্বার যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার একটা ফার্নিচার, বা এটাও আমার একটা ফিক্সড অ্যাসেট, এটা আমরা অনেক দিন ব্যবহার করি। 5 নাম্বারে যেটা দেখা যাচ্ছে সেটাও আমার একটা ফিক্সড অ্যাসেট, কম্পিউটার একটা আমরা অনেক দিন ব্যবহার করে থাকি, এই জন্য আমরা এটাকেও ফিক্সড অ্যাসেট বলবো। ক্যাশ হচ্ছে আমার একটা শর্ট টার্ম বা কারেন্ট অ্যাসেট। আমাদের হাতে ক্যাশ খুব অল্প দিন থাকে, আমরা হচ্ছে এটাকে খরচ করে ফেলি, বা প্রতিষ্ঠানের সবচেয়ে তরল সম্পদ বলি আমরা এটাকে। মানে ইজিলি ক্যাশটাকে তো আর ক্যাশে কনভার্ট করার কিছু নাই, ক্যাশটা তো ক্যাশই। কারেন্ট অ্যাসেট হওয়ার একটাই শর্ত বলেছিলাম, 1 বছরের মধ্যে যেটাকে ক্যাশে কনভার্ট করে ফেলা যায়। তার মানে প্রতিষ্ঠানের সবচেয়ে তরল সম্পদ যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে তরল সম্পদ হচ্ছে ক্যাশ, একদম রেডিলি অ্যাভেলেবল, যখন চাবেন তখনই পাবেন। 7 নাম্বারটা হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু। অ্যাপল এখানে আমি দেখাতে চেয়েছি, আসলে এটা তো আসলে দেখা যায় না, একটা ব্র্যান্ড ভ্যালু। এটা হচ্ছে আমাদের ইনট্যাঞ্জিবল অ্যাসেট বা অস্পর্শনীয় সম্পদ, যেটাকে আমরা কি করতে পারি না, স্পর্শ করতে পারি না, কিন্তু তাদের একটা ভ্যালু আছে, আলাদা একটা দাম আছে। আচ্ছা, এই ছিল আমাদের আজকের ক্লাসটা। আমি খুব শর্টভাবে বলতে চেষ্টা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আই উইল ট্রাই টু ক্ল্যারিফাই দ্যাট। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।